প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যারা ইউকেতে বসবাসরত বাংলাদেশি যারা আছেন তারা যাতে আমেরিকান ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন এবং তারা তাদের যে নির্দিষ্ট ক্যাটাগরি, আপনারা অনেকেই জানেন যে আমেরিকান ইমিগ্রেশনটা স্কিল বেসড ইমিগ্রেশন, আপনি যে ক্যাটাগরিতে কোয়ালিফাই করবেন সেই বিষয়ে যাতে জানতে পারেন, বিশেষ করে সঠিক তথ্য যাতে জানতে পারেন। আমাদের সোসাইটিতে অনেক ভুল তথ্য, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন প্রচলিত থাকে, যাতে সঠিক তথ্য জেনে আপনারা যদি আমেরিকায় ইমিগ্রেট করার ইচ্ছা থাকে, বিশেষ করে আপনারা যদি আমেরিকায় ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশনের ইচ্ছা থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করা ছিল আজকে উদ্দেশ্য। এবং আমরা চেষ্টা করব ইউকেতে বসবাসরত বাংলাদেশি যারা আছেন বা অন্যান্য কমিউনিটি যারা আছেন তারা যদি আমেরিকা ইমিগ্রেশনের ব্যাপারে আগ্রহী হয়, সর্বত্র সাহায্য সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করব। মানুষের আগ্রহ আছে, শুধুমাত্র ঘুরতে যাওয়া নয়, অনেক বিষয়ে আমেরিকার গুরুত্ব সারা পৃথিবীর কাছে অন্যতম, সেটি আমরা সবাই জানি। তো আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমেরিকাতে অন্যতম যে কতগুলো বড় ল ফার্ম রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে রাজু লয়ের যে প্রিন্সিপাল অ্যাটর্নি জনাব অ্যাটর্নি রাজু মহাজন, তিনি লন্ডনে এসেছেন এবং 3 দিনের সফর এসেছেন। আজকে ওনার দ্বিতীয় দিন, আগামীকাল তিনি থাকবেন। ইতিমধ্যে তিনি এনটিভি ইউরোপ এখানে অপেক্ষা করছে। পাশাপাশি যারা মিডিয়াতে আমরা কাজ করি, মিডিয়ার কর্মীদের জন্য একটি বড় ধরনের সুযোগ সেখানে রয়ে গেছে, কিন্তু অনেক সময় আমরা সেটাকে প্রপারলি ইউজ করতে পারি না এবং অন্য যারা হয়তো কিছুটা জানেন তাদের কাছ থেকে গিয়ে একটি পরিপূর্ণ ফাইল যেটি হয়তো সাকসেস হওয়ার কথা সেটি হয়তো কোনো কারণে সেটা আনসাকসেসফুল হয়ে যায়। তো সে কারণে এই যে দ্বিধা দ্বন্দ্বগুলো দূর করার জন্য সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন এবং আপনারাই হচ্ছে জাতির মুখপাত্র। আপনারা সেই মেসেজগুলো মানুষের কাছে যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে সেটি মানুষের জন্য যেমন কল্যাণকর। 4 দিন পর্তুগালে ছিলাম, 3 দিন। আমেরিকার ভিতরেও আমি বিভিন্ন স্টেটে ভ্রমণ করি প্রায়। তো আমাকে অনেক লয়াররা জিজ্ঞাসা করে, অনেকে বলেন উদ্দেশ্য কি, পজিটিভ জিজ্ঞাসা করে। তো যেটা একেবারে মোটা দেখুন ইনফরমেশন প্রচলিত আছে, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন। 2020 সালে এই গত 19 তারিখে আমাদের 4th অ্যানিভার্সারি ছিল। এর ভিতরে আমাদের প্রায় সব মিলায় 140 জন এমপ্লয়ি আমাদের ফার্মে, আমাদের প্রায় 10 জন অ্যাটর্নি কাজ করছেন এবং সারা পৃথিবী থেকে লোকজন আমাদের সার্ভিস নেয়। যদিও আমি বাংলাদেশি, আমি মালিক, কিন্তু আমাদের 40%-এর কম ক্লায়েন্ট হলো বাঙালি, 60%-এর বেশি ক্লায়েন্ট নন বাংলা, বিদেশি ক্লায়েন্ট। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন ক্লায়েন্ট আমাদের ঘানা এবং নাইজেরিয়া। সেন্ট্রাল এশিয়ার কাজাকিস্তানে আমাদের একটা ভালো ক্লায়েন্ট বেজ আছে। অফকোর্স সাউথ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এইসব জায়গায় আমাদের ভালো ক্লায়েন্ট বেজ আছে। তো এই যে 4 বছরে এত কিছু করা সম্ভব হয়েছে, এর পিছিয়ে অনেকগুলি কারণ আছে। কোভিড আমাকে অনেক হেল্প করছে, কোভিড অনেক ক্ষতি করছে, আমাদেরকে অনেক হেল্প করছে, কারণ অনলাইনে আমরা কার্যক্রম চালাতে পারছি। কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি যে কারণটা আমি মনে করি সেটা হলো আমরা খুব স্ট্রেট কথা বলি। আমি ইউকের কথা জানি না, আমি আমেরিকার সম্পর্কে জানি যে আমেরিকান লয়ারদের একটা বদনাম আছে যে তারা কোনো কথা সরাসরি বলে না, এবং সত্যি কথা বলতে গেলে লয়ারদের পক্ষে সরাসরি বলা সম্ভব না কোনো কথা, কারণ অনেক কিছু ডিপেন্ড করে। এই যে আমার বন্ধু তোহা এখানে আছে, ওর লয়ার এখানকার, ও বলতে পারবে যে কারণ প্রত্যেকটা সিচুয়েশন অনেক ইনফরমেশনের উপর ডিপেন্ড করে, অনেক ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, সরাসরিভাবে বলা যায় না। কিন্তু তারপর আমি চেষ্টা করি আমার যারা ক্লায়েন্ট, প্রসপেক্টিভ ক্লায়েন্ট, আমি তাদেরকে একটু স্ট্রেট গাইডলাইন দিতে, একটু আউটলাইন তৈরি করে দিতে, যে এই হলো পেরিমিটার, এর ভিতরে আপনি এই করতে পারবেন। তো এই অ্যাপ্রোচটা অনেকে পছন্দ করে এবং আমি যখন আমাদের, কিন্তু আমি চাই যে শুধু কিছু মন খারাপ করুন, 3 বছর ঝুলে থাকার পর ইমেল অ্যাড্রেস নাই এনে আমি বলি আপনার কি খালি স্মার্টফোন আছে, তাহলে জাস্ট আপনার মুখের সামনে ধরলেই আপনি আমাদের কন্ট্রাক্টটা করতে পারবেন, আঙ্গুল দিয়ে টিপ সই দিয়ে সাইন করতে পারবেন। এবং এই সফটওয়্যারটা এখন আমরা বিক্রি করার চেষ্টা করতেছি, কারণ আমাদের টেক টিম আমাদের নিজেদের কাজের জন্য অনেক সফটওয়্যার তৈরি করে, সেগুলো এখন দেখলাম এগুলো যেহেতু আমরা নিজেরা ইউজ করতেছি, ভালো ফল পাচ্ছি, এখন আমরা অন্য ল ফার্মের কাছে বিক্রি করা শুরু করছি। তো আমরা খুব টেকনোলজি ফোকাসড, খুব ক্লায়েন্ট ফোকাসড। ক্লায়েন্টদের জন্য যদি 5 মিনিটও টাইম সেভ হয় আমরা সেই দিকে যেতে রাজি আছি, কারণ দিন শেষে একটা ল ফার্মের মূল স্টেক হোল্ডার হলো ক্লায়েন্ট। তো এই বিষয়গুলিকে আমরা খুব ফোকাস করি। দ্বিতীয় যে অন্য যে বিষয়টা সেটা হলো আমরা খুব একটা গ্লোবাল অ্যাপ্রোচ নেই। যেমন আমার কাছে অনেকেই বলে ভাই আপনি বাংলাদেশি, আসেন এটা করি ওইটা করি, খুব বাংলাদেশ কেন্দ্রিক আলোচনা করে। তো আমি চিন্তা করি হ্যাঁ আমি বাংলাদেশি, কিন্তু এখন তো আমি আমেরিকান সিটিজেন, সারা দুনিয়া আমার মার্কেট, আমি কেন শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করবো, আমি সারা পৃথিবী নিয়ে চিন্তা করবো।
যে কারণে যে আমি ঘানায় গেলাম কয়েকদিন আগে। দুবাইতে আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হবে, আশা করি 2 মাসের ভিতর হয়ে যাবে। আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। বিজনেস বে এরিয়া, ডাউনটাউন দুবাই খুব কাছাকাছি, ওখানে আমরা বেশ বড় একটা অফিস নিচ্ছি। ঢাকায় আমাদের 2টা অফিস আছে, কারণ বাজারে একটা, সাভারে একটা। এর বাইরে নেপাল, পর্তুগাল, ঘানায় আমাদের স্যাটেলাইট অফিস, এখনো ফর্মাল অফিস ওপেন হয় নাই। এই যে একটা গ্লোবাল একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা আগাচ্ছি, যাতে সারা পৃথিবী তে আমাদের সার্ভিসটা পৌঁছে দেওয়া যায়। আর আমেরিকা আপনারা অনেকেই জানেন যে ঘানার যে আমেরিকান এমবাসি, তারা আমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করবে। লোকাল কার সঙ্গে আমি কাজ করতে পারি, কার কাছে আমি গিয়ে কথা বলতে পারি, আমার কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, আমার কোনো অন্য কোনো সাহায্য সহযোগিতা দরকার কিনা, তারা আমাকে সাপোর্ট প্রোভাইড করে। কাজাকিস্তান নিয়ে আমরা এখন কথাবার্তা বলতেছি। ডিপার্টমেন্ট অফ স্টেটে জাস্ট জানায় যেতে হবে যে আমি অমুক দিন যেতে চাই বিজনেস পারপাজে, তারা তাদের লোকাল প্রতিনিধিদের সঙ্গে আমাদের সাথে পরিচয় করা দেয়। তো এইটা বলার উদ্দেশ্য হলো, এইখানে আমাদের ইংল্যান্ডে অনেক বড় বড় বাংলাদেশি ব্যবসায়ীরা আছে, দে আর বিং প্রিটি গুড, তারা অধিকাংশই ব্রিটিশ সিটিজেন। আমি চাই যে তারা আমেরিকা ইনভেস্ট করুক, কারণ আমেরিকা হলো ব্যবসা বাণিজ্যের জন্য খুবই উর্বর ভূমি। আমেরিকান স্ট্রাকচারটা এরকম, যেমন ধরেন আমি ইউকের কথা জানি না, আমি শুনেছি ইউরোপে, ইউকেতে আপনার ইনকাম যত বেশি হবে তত ট্যাক্স বেশি দিতে হবে। আমেরিকা কিন্তু উল্টা, আপনি মোটামুটি $1.5 লাখ ক্রস করে যদি যেতে পারেন, এরপরে যত ইনকাম বেশি হবে ট্যাক্স তত কম। এর কারণ হলো আমেরিকান ডক্টররা অনেক টাকা ইনকাম করে। একথা সত্য, আমেরিকান ডক্টররা অনেক টাকা ইনকাম করে, কিন্তু এটাও সত্য আমেরিকান ডক্টররা প্রচুর পরিশ্রম করে। তারা 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করে, এবং তারা অধিকাংশ, এবং প্রচুর বাংলাদেশি ডক্টর আছে আমেরিকায়, তারা $5 লাখ $6 লাখ বছর ইনকাম করে, এবং যত বেশি ইনকাম হবে ওর পরে তত ট্যাক্স কমতে থাকে। তো এই যে একটা অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি, আমি চাই ইউকে বা পর্তুগালে গেলাম, পর্তুগালে একই কথা আমি বলেছি, ওখানকার যারা লোকাল বাংলাদেশি ব্যবসায়ী ছিল, ইটালি, জার্মানি, বাইরেও ধরেন কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আমাদের যত বাংলাদেশি তো বৈধভাবে আমেরিকায় যাওয়াটা খুব জরুরি। আমাদের সোসাইটিতে, আমাদের কমিউনিটিতে অনেক সময় অনেককে এনকারেজ করা হয়। আপনারা জানেন যে সাউথের বর্ডার দিয়ে অনেকে আসে, এখান থেকে কারো কারো গ্রিন কার্ড হয়, কথা সত্য, কিন্তু জার্নিটা বেশ কঠিন। এবং যেমন ধরেন আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিই, একটা অ্যাসাইলাম কেস ছিল, কেসটা খুবই স্ট্রং কেস। তো ওই ভদ্রলোক, উনি শুধু যে সাউথের বর্ডার থেকে ঢুকছে তা না, একেবারে কোথাও সারেন্ডার করেনি, একেবারে যে এলাকায় কোনো সিকিউরিটি ছিল না ওইখান থেকে উনি ঢুকে পড়ছে। তো আমরা সাকসেসফুলি এস্টাবলিশ করতে পারছি যে উনি বাংলাদেশে ব্যাক করে ওনার লাইফের পরে থ্রেট, জাজ এটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু যেহেতু উনি ইলিগালি ঢুকছে, কোনো বৈধ পথে ঢুকে নাই, এই জন্য ওনার অ্যাসাইলামটা গ্র্যান্ট করে নাই। কিন্তু অ্যাসাইলামের ইমিডিয়েট পরে আরেকটা অপশন আছে, যেটা আমরা ক্যাট বলে সংক্ষেপে, কনভেনশন এগেইনস্ট টর্চার। ক্যাট অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে। ক্যাট অ্যাপ্লিকেশনের মানে হলো যে আপনার লাইফের পরে থ্রেট আপনার দেশে, আমেরিকা আপনাকে ডিপোর্ট করবে না, আপনি আমেরিকায় থাকতে পারবেন, কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা, গাড়ি কেনা সবই করতে পারবেন, কিন্তু কখনো গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আনতে পারবেন না। তো ডেফিনেটলি আমরা যখন আমেরিকায় যাওয়ার, যেটা বললাম, আরেকটা বিষয় হলো যে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি স্কিল বেসড। যে ধরেন আপনি একজন ডক্টর, আপনার জন্য একটা স্পেসিফিক ফিল্ড আছে, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার জন্য ফিল্ড আছে, আপনি একজন ধর্মীয় শিক্ষাগুরু, ধরেন আপনি মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত, চার্চের প্যাস্টর, আপনার জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। আপনি একজন ইনভেস্টর, আপনার জন্য একটা ক্যাটাগরি আছে। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চান, সেটার জন্য একটা ক্যাটাগরি আছে। তো এই যে আপনি একজন জার্নালিজমের জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। ধরেন আপনি একটা আমেরিকান মিডিয়ার ফরেন জার্নালিস্ট হিসেবে বিদেশে কাজ করতেছেন, ধরেন কথার কথা আপনি হয়তো সিএনএন এর মিডল ইস্ট করেসপন্ডেন্ট, আপনি থাকেন মিডল ইস্টে, কিন্তু স্টিল আপনি সিএনএন এর স্পন্সরশিপে আমেরিকায় গ্রিন কার্ড পেতে পারেন। এই যে আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা হবে মূলত আপনার স্কিল বেসড যে ক্যাটাগরি সেটাকে ফলো করে, জেনারেলাইজড কোনো অপশন নাই। এটা হলো আমেরিকান ইমিগ্রেশনের একেবারে বেস লাইন। এই জন্য আমি সবাইকে বলি যে আপনি যদি আমেরিকায় যেতে চান, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন রাউটটা আপনার জন্য ইম্পর্টেন্ট। যেমন জার্নালিস্টদের জন্য আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর জার্নালিস্ট, ওনারা EB1 নামে একটা ক্যাটাগরি আছে, এটা নাম হলো আইনস্টাইন ভিসা বলে, কথার কথা, এটা খুব প্রেস্টিজিয়াস একটা ভিসা। তো এটার জন্য আপনাকে যেটা এস্টাবলিশ করতে হবে, আপনি একজন এস্টাবলিশড জার্নালিস্ট, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনাকে নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে, আপনি অরিজিনাল কন্ট্রিবিউশন আছে, আপনি কিছু থিওরিটিক্যাল রিসার্চ করেছেন, আপনি কোন একটা জার্নালিজম কম্পিটিশনে আপনি ছিলেন, জাজ হিসেবে কাজ করেছেন, এরকম 10টা ক্রাইটেরিয়া আছে। এর ভিতরে আপনি যদি 3টা মিট করতে পারেন তাহলে আপনি কোয়ালিফাই করবেন। কিন্তু আমি বলি যে আপনারা যদি 5টায় মিট করতে পারেন তাহলে কেসটা স্ট্রং হবে। তো এটা একটা ক্যাটাগরি। এরকম মূলত আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি স্কিল বেসড,
20 yards, turn left on Commercial Street. এই তিনটার ভিতরে কোনটা ওনার জন্য ম্যাচ হয় সেইটা দেখে এবং অপেয়ার হিসেবে যাওয়ার জন্য হয় আমেরিকার একটা কোম্পানি ওনাকে স্পন্সর করে নিতে হবে অথবা একটা হাউস হোল্ড ওনাকে স্পন্সর করে নেবে, একটা বাড়ি একটা ফ্যামিলি ওনাকে স্পন্সর করে নেবে। ইদার ওয়ে ওনাকে একটা স্পন্সরশিপ জোগাড় করতে হবে, করে তারপর উনি আবেদন করবে, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে চলে যাবে। এটা হলো বটম লাইন। এখন সামারি হলো ডিপেন্ড করতেছে উনি কোন ক্যাটাগরিতে যেতে চায়, ওই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে উনি যাবে।